হাতে পায়ে ধরে যে তোমার তো পার্লারের শখ, আসা হতে এবার পার্লারের লোভ দেখায়া, এর আগে কিন্তু পার্লারে দিবে না, পার্লার এই না, পার্লার সেই না, তারপর লোভ দেখায়া দেয় না হচ্ছে আমাকে নিয়ে আসে। সে বলতো আমি চলে গেলে আমার ভাইদেরকে গুলি করে মেরে ফেলবে, সবসময় এই ভয়টা দেখাইতো। জঙ্গলের ভিতরে থাকতাম, একটা বাসা 300 টাকা ঘর ভাড়া করে। তখন আমার একটা বাচ্চাও হয়, একটা, তখন তার বয়স ছিল 1.5 বছর এরকম। তারপর আমি যখন, ওইখানে কারেন্ট ছিল না, কিছুই ছিল না, আমার যখন ওইখানে থাকাটা অসম্ভব হয়ে পড়ছিল, আমি চেষ্টা করে গেছি। যখন আমি বারবারই আসতে চাইলেও আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন চলে আসি বলবে ওই যে মা বাবার এটা হয়েছে, মেয়েও সেম কাজটা করতেছে। মহিলাটা ওই বাসায় মারা গেল, মারা যাওয়ার পর ওই সাথেই কবরস্থান, কবরটা ওই পাশেই দিছে। তখন আম্মুকে বললাম যে না আম্মু, আমার দ্বারা আর সম্ভব না। তখন আমার মামাররা আমার কান্নাকাটি দেখে বলতেছিল যে আমার মেয়েটা অনেক কষ্ট করছে, আমার এই চাঁদের মতো মেয়ে আমাদের জন্য পরিস্থিতির শিকার হয়ে, আমার অনেক ভালো ভালো বিয়ের ঘর আসতো। যখন মা বাবার সেপারেশনের কথা শুনতো তখন কিন্তু, তারপরেও সে ছোট্ট জায়গাটাতে আমি নিজে মাটি কেটে ভিটা বানাই, আমি নিজে। তারপর ওই এলাকার অনেক মহিলারা বলতো এই বউ, আমার ওই যে যিনি ওনার মা, ওনাকে বলতো এই বউ আপনারা কই পাইছেন, আর এই মেয়েকে এখানে রাইখেন না, মেয়েটাকে ওর বাবার দেশে পাঠাইয়া দেন, এরকম বলতো। তারপর হচ্ছে অনেক মানুষ অনেক কথা বলতো, তোমার মা বাবা কি দেখে বিয়ে দিছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মাঝখানে তাহলে আরো অনেক স্ট্রাগল করে আসছি। আমার যেটা বলছিলাম, আমার কাছে কখনোই পছন্দ এটা ছিল না যে মানে আমার কাছে মনে হতো ঢাকা শহরে যে বাসা ভাড়া দিয়ে যে 1500-1600 টাকা যে বাসা ভাড়াটা দেওয়া হয়, সেই ভাড়াটা না দিয়ে তখন বলতাম যে আপনাদের জায়গা নেই, আমরা একটা একটা ঘর করে থাকতে তো এই বাসা ভাড়াটা দেওয়া লাগবে না। তখন এই টাকাগুলো আমরা জমাইয়া কিছু করতে, আমি সাংসারিক ছিলাম। ওই যখন বললাম না যে নিয়ে আসছি বা যখন এটাকে নিজে বুঝিয়ে নিছি, যে মাঝে মধ্যে নিজে বুঝিয়ে নেওয়া হয় না যে ওকে ফাইন, আমি দেখি না লাস্ট পর্যন্ত, বা দেখি, আমার সবসময় মাথায় এটাই ছিল। প্রথম বিয়ের পরে আমার দেখে পছন্দ ছিল না, পরে কিন্তু আমার এটা মানে আমি এটাই ভাবছিলাম যে আমার মায়ের যেহেতু একটা কথা আছে, বাবার যেহেতু একটা কথা আছে, তখন না আমি চাইলেও আসতে পারতাম না। আমার কাছে বারবার মনে হইতো যে আমি যদি এখন সেম কাজটা করি, চলে আসি, তখন লোকে কি বলবে। সে ফার্স্টে থেকে আমার মাথায় এটাই ছিল যে লোকে কি বলবে আমি যদি চলে আসি, এটা ভেবেই এই রয়ে যাওয়া। আমি যদি চলে আসি আমার ভাইগুলো কোথায় যাবে, কোথায় থাকবে। আর সে বলতো আমি চলে গেলে আমার ভাইদেরকে গুলি করে মেরে ফেলবে, সবসময় এই ভয়টা দেখাইতো, আমি চলে গেলে আমার ভাইদের মেরে ফেলবে। আর এই ভয়টা কাটাইতে আমার অনেক সময় লাগছে, আর যখন এই ভয়টা কাটাইতে সময় লাগছে তখন আমি বের হয়ে চলে আসছি। কখন ডিসিশন নিলাম, তার মধ্যে কিছুটা স্ট্রাগল করে আসার পরে আমি সব কিছু পার করে যখন দেখছি এখানে থাকা যায় না, আমি তার প্রথমত বলবো আমি তার চেহারার দিকেও তাকাই নাই। চেহারা তখন একটা সময় আমি এটা অ্যাকসেপ্ট করছিলাম। তারপর হচ্ছে আমি যাই, ওনাকে তখন আমি বলি যে আপনাদের এরকম জায়গা নেই, বলে যে হ্যাঁ আছে তো, আমাদের অনেক জায়গা আছে বরিশালে, এরকম অনেক জায়গা আছে। তো আমি বললাম ওইখানে গিয়ে আমরা সবাই একত্রে একটা ঘর করে থাকবো, থাকলে আর আপনি যে কাজটা করবেন সেই কাজটা যে টাকাটা থাকবে এটা দিয়ে আমরা জমাই আমরা খুব ভালো একটা কিছু করতে পারবো, তাহলে আর আমাদের এতই করা লাগবে না। তখন ওনাকে নিয়ে তখন উনি আমাকে বরিশালে যায়, মানে আমার কথাতে তখন বরিশালে যায়, ওনার ফ্যামিলিও যায়। যাওয়ার পরে ওইখানে আমি এমন কোনো কাজ নেই যে করি নাই,
মানে আমি টোটালি ওনাদেরকে, কিন্তু যাওয়ার পরে দেখি ওনাদের কোনো জায়গাই ওইখানে নেই। ছোট্ট একটু জায়গা আছে, তার পাশে কবর। যদি তুমি কবর থেকে মানে যদি তুমি দরজাটা এখানে দেওয়ার পরে যদি তুমি পা রাখো, তাহলে কবরে তোমার পাটা পড়তে পারে, এভাবে পড়তে পারে। এছাড়া কোনো পাকের ঘর দেওয়ার কোনো জায়গা নাই। তোমার কি বলে, টয়লেট, ওয়াশরুম দেওয়ার কোনো জায়গা নেই, একটা রুমই। তখন আমার আব্বা অনেক কান্না করছিল, তখন আমার আম্মা আমার জন্য অনেক কান্না করছিল। আর তখন ওই এলাকাতে আরও প্রবলেম হয়েছে। ওই এলাকাতে এরকম প্রবলেম হয়েছে, তখন কিন্তু ওই এলাকাতেও ডাকাত আসতো, মানে এরকম একটা এরিয়া। আর জঙ্গলের ভিতরে থাকতাম, একটা বাসা 300 টাকা ঘর ভাড়া করে। আর সেখানে হচ্ছে কি বলবো, এক কথায় তখন উনি আমার মামার দোকানে কাজ করতো। তখন আমার একটা বাচ্চাও হয়, একটা, তখন তার বয়স ছিল 1.5 বছর এরকম। তারপর আমি যখন, ওইখানে কারেন্ট ছিল না, কিছুই ছিল না, আমার যখন ওইখানে থাকাটা অসম্ভব হয়ে পড়ছিল, আমি চেষ্টা করে গেছি। যখন আমি বারবারই আসতে চাইলেও আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন চলে আসি, বলবে ওই যে মা বাবার এটা হয়েছে, মেয়েও সেম কাজটা করতেছে। তার উপরে আবার বাইকগুলোর দিকে তাকে করতে পারি নাই, আসতে পারি নাই। তখনও ভাই আপনাদের সাথে না, তখন আমার পিঠাপিঠি যে ভাইটা 2 বছর পরে আমার আব্বু বাহিরে দিয়ে যায়, আর ছোট ভাইটা সৎ মায়ের কাছে। আর সেই সময়টাতে হচ্ছে আমি বরিশালে যাই আর কি। তো বরিশালে যাওয়ার পরে 3 থেকে 4 মাস আমি থাকি। তারপরেও সেই ছোট্ট জায়গাটাতে আমি নিজে মাটি কেটে ভিটা বানাই, আমি নিজে। তারপর ওই এলাকার অনেক মহিলারা বলতো, এই বউ, আমার ওই যে যিনি ওনার মা, ওনাকে বলতো, এই বউ আপনারা কই পাইছেন, আর এই মেয়েকে এখানে রাইখেন না, মেয়েটাকে ওর বাবার দেশে পাঠাইয়া দেন, এরকম বলতো। তারপর হচ্ছে অনেক মানুষ অনেক কথা বলতো, তোমার মা বাবা কি দেখে বিয়ে দিছে, এরকম বলতো। যে দেখতো এইভাবে তাকাইতো, তাকে বলতো। আর তখনও অত চঞ্চল এরকম ছিলাম না। যাই হোক, তারপর আমি যখন আর পারতেছিলাম না পারার আরও একটা কারণ হচ্ছে, যে ঘরটা আমরা নেই, মানে আমার যিনি ওনার মা, উনি যে ঘরটা নেয় জঙ্গলের মধ্যে, ওই ঘরটা একটা পরিত্যক্ত একটা ঘর ছিল। তো ওইখানের যেই আগে যেই মহিলা থাকতো, মানে যেই ঘরটা মহিলা থাকতো, এই মহিলাটা নাকি তার মেয়ের বাড়িতে থাকতো। তো পরে দিয়ে বলতেছে যে এই ঘরটাতে এখন আমার মা মারা যাচ্ছে না, এই ঘরটাতে আসলে আমার মা মারা যাবে, এখন এটা এতদিন ধরে না খাওয়া, এই ঘরটাতে এখন আসতেই হবে। তো আমার যেই রুমটাতে মানে যেই ঘরটা পুরোটাই খোলামেলা, এই ঘরেই আনছে, উনি মরতেছে না এই জন্য, মানে হ্যাঁ মরতেছে না, এখানে আসলে মারা যাবে। উনি হচ্ছে ওই ঘরের যেই ছেলের মা, মানে বৃদ্ধ একটা, মানে মারা যাওয়ার শ্বশুর ভিটাতে মাকে মারার জন্য নিয়ে আসছে। না, আপনি বুঝেন না, বুঝতে পারিনি আসলে। একটা ঘর যেটাতে আমরা ভাড়া নিয়েছি, অনেক হয় না অসুস্থ থাকে, জিয়ের বাড়িতে পড়ে আছে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে একটা পড়ায়, যদি মারা না যায় তাহলে কিসের একটা দোয়া পড়ায়, যে যদি থাকে তাহলে থাকবে, কি যেন একটা দোয়া পড়ায়, হ্যাঁ এরকম আর কি। যদি মানে একদমই খাওয়া দাওয়া বন্ধ, মানে মারা যাবে 2-3 দিনের মধ্যে, এরকম আর কি অবস্থা। তো উনি 1 মাস ধরে মেয়ের বাড়িতে ছিল, মারা যাচ্ছে না বা এরকম। তো সবাই বলা বলি করছে ওনার স্বামীর ঘরে মনে হয় ওনার মৃত্যু আছে, তো সেই ঘরটাতে আনলে হয়তো মারা যাবে। এটাও তো একটা কুসংস্কার টাইপের। হ্যাঁ, তারপর হচ্ছে ওই ঘরে নিয়ে আসে, যেই ঘরটা আমরা ভাড়া নিয়েছিলাম, এবং তো ওইখানেই ওনাকে রাখার পরে আমার ভিতরে আর পারতেছিলাম না, এত ভয় লাগতেছিল। ছোট বাচ্চাটাকে নিয়ে এত কষ্ট পাচ্ছিলাম। বাচ্চাটাকে মেয়ে ছিল? ছেলে। এত কষ্ট পাচ্ছিলাম, মানে কষ্টটা অনেক বেশি পাচ্ছিলাম। কষ্ট না, ভয় যে একটা কেমন না, ওই বাড়িতেই মারা গেল, হ্যাঁ ওই মহিলাটা ওই বাসায় মারা গেল, মারা যাওয়ার পর ওই সাথেই কবরটা ওই পাশেই দিছে। তখন আম্মুকে বললাম যে না আম্মু, আমার দ্বারা আর সম্ভব না। তখন আমার মামাররা আমার কান্নাকাটি দেখে বলতেছিল যে আমার মেয়েটা অনেক কষ্ট করছে, আমার এই চাঁদের মতো মেয়ে আমাদের জন্য
পরিস্থিতির শিকার হয়ে আমার অনেক ভালো ভালো বিয়ের ঘর আসতো। যখন মা বাবার সেপারেশনের কথা শুনতো তখন কিন্তু তখন বিয়েগুলো ভেঙে যেত। হ্যাঁ, গ্রামে তো অল্প বয়সে বিয়ের ঘর আসে, এটা তো বুঝেনি। তারপর ওইখান থেকে বরিশাল থেকে আমার মামারা, আমার এক টাকাও ছিল না আসার, পরে ম্যানেজ করে আসি। আমার মামারা শোরুমের উপর একটা ঘর নেয়, ওইটাতে থাকি। নানা নানু থাকে, মানে আমার নানা নানু নিচেরাই মামাদের শোরুম ছিল। তো এবার ওইটাতেই থাকা শুরু করি। তো একটা পর্যায়ে এবার আমিই বলতে লাগলাম, এবার আমার এলাকাতে। তো আমি বললাম যে না, আমি আর আমি আর থাকবো না। আমি আম্মু, আপনি কবে আসবেন, আমাকে ডিভোর্সটা করাইয়ে দেন। আমি আমার সব কিছু তো দেখা শেষ। দেখেন, আপনি আজকে মনুষ্যত্বের জায়গা থেকে আমাকে দুটো উচিত কথা বলতে পারবেন, কিন্তু পরিস্থিতিটা কিন্তু অনেক সময় মনুষ্যত্ব দিয়ে, কিন্তু অনেক সময়, যেমন আমার পেটে ক্ষুধা আছে, এখন আমার পেটে ক্ষুধা আছে, আমার খাইতে হবে, বা আপনার সন্তানকে খাবারটা দিতে হবে, কিন্তু আরেকটা সন্তানও পাশে আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি একটু খাবার কাকে দিবেন? ওই সন্তানটাকে দিবেন, না আপনার নিজের সন্তানটাকে দিবেন? নিজের সন্তানটাকে দিবেন। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমার দ্বারা আর অসম্ভব। হ্যাঁ, এটা ডিভোর্সটা টোটালি আমি এটার পক্ষে না। আমি তখন চিন্তা করতাম, আমি যদি এই ডিভোর্স দিই, আমি যদি চলে আসি, তাহলে আমি যেই কথাটা শুনছি আমার বাচ্চা সেম কথাটা শুনবে। ওইটাও আবার মাথায় ছিল, মানুষ কি বলবে, সেম কথাটা বলবে, ওইটাও মাথায় ছিল। দ্যাটস ওয়াই আমি কখনো আসার কথা বলতে পারিনি। তারপর যাই হোক, যখন একটা পর্যায়ে যখন আমি চলে আসছি, আসার পরে না, চলে আসি নাই, সেই সময়টাতে উনি অনেক আমাকে এই পার্লারের জন্য আমি বলছি যে আমি চাইছিলাম যে মানুষের না হয়, ও যে কথাটা বলছে যে বাচ্চাটাকে, মানুষের না হয় আপনি টাকার জন্য থাকবেন। আজকালকে টাকার জন্য বুড়ো বেটাকেও বিয়ে করে, না হয় আপনি টাকার জন্য থাকবেন, আর না হয় আপনি চেহারার জন্য থাকবেন। কয়জন আছে যে আপনার কোনো স্বার্থ ছাড়া কারো সাথে থেকে যাওয়া? কিছু না কিছু স্বার্থ তো আছেই। ওনার রূপ ছিল না, ঠিক আছে, আমি সেটাও অ্যাকসেপ্ট করে ওনার দেখেছিলাম যে কোথায় একটু কুঁড়ে ঘর তৈরি করা যায়। ওইখানেও গিয়েও দেখলাম সবটা মিথ্যা কথা। অনেক কষ্ট করে আসছি, এবং কি ওই ভিটাটা নিজে মাটি কেটে কেটে বাঁধছি, ঠিক আছে, কিন্তু ঘর করার টাকা ছিল না। মাটির ঘর করছিলেন? না, টাকা ছিল না। ভিটা করে না, একটু জায়গাতে একটু ভিটা করে আস্তে আস্তে একটু বাড়ি করবে, এরকম আর কি। এটারও টাকা ছিল না। তো অনেক কিছুই শূন্য হাত একদম। তো যাই হোক, আর উনি তারপরেও কিন্তু ভালোবাসা কি ছিল লোকটা? না, ওনার কাছে ভালোবাসা বলতে কি, ওনার কাছে এটাই বলতো যে আমি যেহেতু কখনো আমাকে এটা বুঝতাম, ছোট হলেও এটা বুঝতাম যে উনি আমাকে কখনো মানে উপরে রাখতে চাইতো না। মানে একটা আছে না যে আমার যোগ্যতা আছে, উনি যোগ্যতা বলতে কি, আমার একটা, ওনার কাছে মনে হইতো যে আরে তুমি তো অবহেলিত, মানে তোমার কে বিয়ে করতো, আমি তো তোমার একদম বিয়ে করে বাঁচাইছি, আমি তোমার প্রাণ দিছি, তোমাদের নাইলে তো কোনো ছিল না, মানে সে এরকম আর কি সবসময় মিন করতো। কিন্তু সে যে এমন একটা বউ পাইছে, পুরো যেখানে যায় সেখানেই মানুষ বলে যে বউটা অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দর, হ্যান না তেন না, তার এটা নিয়ে কোনো কিছু ছিল, উপলব্ধি ছিল না। তারপরে কি হলো, আপনি যখন ডিভোর্সের চিন্তা করলেন তখন যেটা পার্লারে যে বিষয়টা, আমি 3 দিন ওনার কাছে মার খেয়েছি, একটানা 3 দিন। আমি বলছি যে আপনি তো আমাকে পার্লারের কাজটা একবার আমি শিখতে গিয়েছিলাম, আমার আম্মু টাকা দিয়েছিল 7,000 টাকা। তো 7,000 টাকা ওই সময় এরকমই ফ্লাইট ছিল। তো আমি 2 দিন যাওয়ার পরে আমার যেই শ্বশুর, মানে
কি বলে ওই যে ওই বাড়ির যে লোকজন তারা এবার ওইখানে গিয়ে না করে দিয়ে আসছে যে হ্যাঁ কেন এগুলো ভালো মেয়েরা করে নাকি, কিন্তু তাদের কোনো লেভেলস নাই, তাদের কোনো কোয়ালিটিও নাই, তাদের কোনো ক্লাসই নাই, কিন্তু তারপরও তারা নিজেকে এরকমই ফিল করতো, মানে যে না এটা কেন করবে, এটা কি ভালো মেয়েরা করে নাকি, যারা খারাপ তারা এটা করে, পার্লারের কাজ তার যারা খারাপ। কিন্তু আমি চেয়েছিলাম আমি নিজেও কিছু করি, কিছু একটা করি এই আর কি। তো যখন দেখলাম যে না আমাকে আসলে সে নিজেও কিছু করতে দিচ্ছে না, তার নিজেরও কিছু নাই, দেন হচ্ছে তাকে নিয়ে কোথাও আমি যাইতেও পারতেছি না। খাওয়া দাওয়ার সমস্যা ছিল? খাওয়া দাওয়া বলতে হ্যাঁ আমার খাওয়া দাওয়ার সমস্যা ছিল বলতে মানে বাজার মানে আপনাদের খাবার দাবার কি ঠিকভাবে আপনার মুখে তুলে দিতে পারতো বা আপনার সন্তানের মুখে তুলে দিতে পারতো? উনি যখন ওইখানে থাকতো তখন তো আমার খোঁজই নিত না। আমার যখন বাচ্চাটা পেটে নিয়ে আমি যখন চলে আসছি তখন তো উনি খোঁজই নিত না। আমার বাচ্চাকে আমি নিজে সাইন দিয়ে আমি আমার খালাকে বলছি, আমার মা তো ছিল না, খালাটাকে বেশি আমি দিতাম, খালাই আমাকে একটু টুকটাক সব দিক থেকে একটু হেল্প করতো। খালাকে বলছি খালা আমার তো এরকম এরকম, তখন একটা হসপিটালে নিয়ে যখন যায় তখন বলে যে বাচ্চার কোথায়, তখন নাই, তখন তারা আপনি ডাকেন নাই মানে বলেন নাই? বলছি এমনি তো মানে আমার তখন খাওয়া দাওয়া তো অনেক সমস্যা ছিল, যেমন হচ্ছে আমার কাছে কি বলবো, আমি নিজেকে হয়তো অনেক ছোট করে ফেলতেছি, যদিও আমি এটা মনে করি না যে এটা ছোট করা, আমার লাইফের একটা সত্য এটা। তো যাই হোক, হ্যাঁ এরকম আমার আম্মু টুকটাক টাকা দিয়ে হেল্প করতো, ওই টাকা দিয়ে আসলে চলতে হইতো এই আর কি। খালা মাঝে মধ্যে একটু যখন বেড়াইতে না আমাকে দেখতে আসতো, একটু ওনার বাড়ির সবজি এটা ওটা নিয়ে আসতো এই আর কি। আচ্ছা, মানে কোনো রকম টানাপোড়েন ভাবে চলতো। হ্যাঁ। তারপর কি হলো? আপনি ওই বাসায় মানে যখন ডিভোর্সের কথা বলছে এবার সবাই রাজি, সবাই বলতো আচ্ছা ডিভোর্স করাই ফেলবো। এবার উনি আমাকে হাতে পায়ে ধরে যে তোমার না পার্লারের অনেক শখ, তোমাকে আমি পার্লার দিয়ে দিব, চলো আমরা এখান থেকে চলে যাই। ও আচ্ছা, এখান থেকে চলে যাই। তারপর হচ্ছে আমাকে কোটবাড়িতে আমার বর্তমান হাজব্যান্ডের যে বাসা, সেই বাসাতে উনি সরি আপনার খালা বললো যে না আমার ফার্স্ট হাজব্যান্ড, ওনার সাথে পরিচয়টা কিভাবে হলো? ফার্স্ট হাজবেন্ডের কথাটা বললাম আর কি। আচ্ছা আমি তখন যখন সবাই ফ্যামিলিগত ভাবেও এবার বলতেছে না মেয়েটাকে এবার নিয়ে আসবো, এখানে রাখবো না, আর আমার আম্মাও বিদেশ থেকে চলে আসবে, এখানে আসার পরে আর 1-1.5 বছর পরে চলে আসবে, আসার পরে আমরা একটা ডিসিশন নিয়ে এখানে আর রাখবো না, ওকে যা হবার হয়েছে এবার করে ফেলবো। তখন আমার সাথে আমার ছোট ভাইটা থাকতো, আর বড় পিঠাপিঠিটা তো বিদেশি। তখন উনি এবার কি করছে, এগুলো মানুষের মুখে শুনতে পাইছে, আর ওই মামার দোকানে উনি কাজ করতো, ওনার এলাকা ছেড়েও ঢাকা ছেড়েও চলে আসছে বলতে ওইখানে উনি কি করবে, ওইখানে বরং মানুষের ওই যেই মানে কাজ টাজ করতে এরকম উনি নিজের উদ্যোগে আসছে। আমি বলি নাই যে আমাকে আমার এলাকাতে, আমি বরং এলাকাতে আসার পক্ষেই ছিলাম না, কারণ আমার এটা পছন্দই না। তো তারপর যখন রাখছে নানা নানুর কাছে, নানা নানুরা ছিল, পরে একটা পর্যায়ে যখন উনি আমাকে রেখে গেছে কিন্তু যোগাযোগ করে না, বাচ্চাটাও পেটে, তখন আমার খাওয়া দাওয়া সব কিছু ওই আম্মু নানা নানু যেহেতু থাকতো একটু টুকটাক ওনারাও চালাইতো, নানু সবজি টবজি একটু দিত, এগুলো রান্নাবান্না করে খাইতাম এরকম আর কি। পরে দিয়ে যখন বলছে না ডিভোর্স করে ফেলবে, তখন এবার হাতে পায়ে আসার পরে এবার বলতেছে হাতে পায়ে ধরে যে তোমার তো পার্লারের শখ, আসা হতে এবার পার্লারের লোভ দেখায়া, এর আগে কিন্তু পার্লারে দিবে না, পার্লার এই না পার্লার সেই না, তারপর লোভ দেখায়া দেনা হচ্ছে আমাকে নিয়ে আসে এই উনি অন্য একটা মানে কুমিল্লার মধ্যে একটা সাইট যেখানে আমি বর্তমানে আছি এই এরিয়াটাতে উনি একটা কাজ নেয়, এই কাজ নিয়ে আমাকে এই এরিয়াটাতে উনি নিয়ে আসে। আচ্ছা, তারপর ডিভোর্সটা কখন হলো, কেন হলো? ডিভোর্সটা ওই যে আমি আম্মার জন্য বসে আছি, যে আমি এটাই জানি না যে মেয়েরা চাইলেই ডিভোর্স দিতে পারে, আমার আম্মা ইসা করাবে আমাকে ডিভোর্স, আমি ওই জন্য বসে আছি। আর যখন বললো যে পার্লার দিয়ে দিবে, আমি খুশিতে নাচতে না ডিভোর্স দিব না, পার্লার দিয়ে দিবে, ওকে ফাইন। এবার যখন আমি ওনার কথা শুনে এবার মামাদেরকে বললাম, মামারা বলে কই ওনার কথা শুনিস না, এখান থেকে যাইস না, এখানে আমি না আমি ওনার সংসারই করব। আচ্ছা, খুশি হয়ে গেছে, মানে সবসময় নিজে থেকে কিছু একটা করার ইচ্ছা ছিল। হ্যাঁ। তারপর পার্লারটা দিল, তারপর কি হলো?
তারপর পার্লারটা দেওয়ার পরে বলতে ওই যেখানে পার্লারটা দেওয়ার পরে 2 মাস 1 মাস পরে আমার ইচ্ছা শেষ হয়ে গেছে, আমার আর ভালো লাগে না, না আমি চলে যাব, আমার আম্মা কবে আসবে, আমাকে ডিভোর্স কবে করাবে, আমি আর করবো না। তখন এটা তো একটা ক্ষণিকের একটা ভালো লাগা ছিল, জাস্ট এই আর কি। তারপর কি মানে ডিভোর্স কি পরে হলো নাকি? হ্যাঁ, তারপর আম্মা আসার পরে 6 মাস টাইম দিচ্ছে, একটা মিউচুয়ালে বসার পরে 6 মাস টাইম দিচ্ছে, টাইম দেওয়ার পরে দিয়ে এবার বলতেছে আপনারা চাইলে এখনই নিয়ে যান, 6 মাস টাইম দেওয়ার দরকার নেই। আপনার হাজবেন্ডের পক্ষ থেকে বলছে? হ্যাঁ, উনি মানে আমি একটু মানে এখানে না খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, এখানে না আমি একটু বিচ্যুত হয়ে গেলাম যে আপনি বললেন যে পার্লার দেওয়ার পরে আপনার মনে হলো যে আপনি সংসারটা করবেন, তারপর হঠাৎ করে আবার মনে হলো যে আমি সংসারটা করব না, এইটার কারণটা কি? মানে তারপরেও কি তার পক্ষ থেকে কোনো অসুবিধাগুলো ছিল, যে টাকা পয়সার সমস্যা বা? তার পক্ষ থেকে অসুবিধাগুলো এটাই ছিল, মানে সে হচ্ছে কি রাখতে চাইতো একটা সুখ, মানে একটা সাজিয়ে রাখা আছে না, সাজিয়ে রাখবে কিন্তু কদর করবে না, মানে একটা আছে যে সাজিয়ে রাখবে তুমি থাকো, এটা তো কি ধরনের কদর আপনি এক্সপেক্ট করতেন আর কি? যেমন হচ্ছে যেটা চায় আর কি, যেটা মানে কথায় কথায় না মারা, কথায় কথায় ছোট না করা। তখনও মারতো? হ্যাঁ, এরকম আপনাকে ছোটও করতো? হ্যাঁ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।